নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব ৮ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বগুলো খুবই আপনাদের ভালো লেগেছে। এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে। শুরু করছি। পরের দিন কলেজ পৌঁছে শুরু হয় নতুন ঝামেলা। কাব্য নাকি প্রজেক্টের সমস্ত কাজ তার বাড়িতে করবে, তাই শ্রী, রৌদ্র আর বাকি 4 জনকেও সেখানে যেতে হবে। শনি রবি কলেজ ছুটি, এই দুদিন তার বাড়িতেই কাজটা করতে হবে। বাকি গ্রুপের একই ঘটনা, সবাই গিয়ে কারোর না কারোর বাড়ি বা অন্য কোথাও গিয়ে দেখা করতে হবে। রৌদ্র বলল শ্রীর চিন্তা নেই, রৌদ্র রোজ বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে ওর জন্য। রৌদ্র আছে বলেই শ্রী তাও একটু নিশ্চিন্ত, না হলে একে তো কাব্য, তার ওপর তার বাড়িতে একা, কখন খুন করে মাটির তলায় চাপা দিয়ে দিত কে জানে। নাম, ঠিকানা আর ফোন নাম্বার জমা দিতে হবে কাব্যদের কাছে, কিন্তু কথা হলো যাবে কি? শ্রী যাবে না কারণ কাব্য আছে, মিষ্টি যাবে না কারণ আকাশ আছে, আর স্নেহা যাওয়ার জন্য দুপা বাড়িয়ে রাখলেও ওকে কেউ যেতে দেবে না, কারণ ও যে কি বলতে গিয়ে কি বলে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ কাব্যকে দেখলেই ওর মুখে গহ্বরের জিহ্বাটা অনির্ধারিত গতিতে পাগলা ষাঁড়ের মতো দিক বিদিক শূন্য হয়ে পড়ে। তারপর ঠিক হলো শ্রী যাবে, আকাশকে এই নামগুলো জমা দিয়ে আসবে। স্বাভাবিকভাবেই ক্লাসের সামনে বিশাল বড় লাইন, সবাই নাম জমা দিতে এসেছে। মিষ্টি আর স্নেহা লাইন দেখেই পালিয়েছে। কিছুক্ষণ দাঁড়াতেই ওর পেছনে এসে দাঁড়ালো রৌদ্র। ওহ তুই! শ্রী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আর এগোচ্ছে না রে। ভালোই হলো তুই চলে এলি, চ তাহলে নামগুলো একসাথেই জমা দিতে যাই। ক্লাসে ঢুকিয়ে দেখে কাব্য তার একই গম্ভীর মুখ নিয়ে বসে আছে, পায়ের ওপর পা তুলে, আর এক পাশে আকাশ আর একটা পাশে অন্য আর একটা ছেলে। সবাই কাব্যের কাছেই নাম আর নম্বর লিখে দিয়ে যাচ্ছে একটা পেজে। শ্রী কাব্যকে দেখে না দেখার ভান করে আকাশের কাছে গিয়ে বলল, আকাশদা, আমাদের 3 জনের নামগুলো, মানে 4 জনের। হ্যাঁ, এইখানে লিখে দাও। ঠিক আছে, কুপনটা কাব্যের কাছ থেকে নিয়ে নাও। শ্রীকে ইতস্তত করতে দেখে রৌদ্র কাব্যের কাছে গিয়ে বলে, আমাদের 4 জনের কুপনটা। কাব্য মুখ তুলে শ্রী আর রৌদ্রের প্রতি বলে, তার দরকার তার নিজের মুখ নেই। সবাই একটু হতভম্ব হয়ে বাক্যশূন্য হয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। তবে রৌদ্র একটু সামলে কতকটা কাব্যের দিকে এগিয়ে রৌদ্র বলল, মুখের এসব ব্যাপার নয়, সাথেই যখন আছি তখন একসাথে সবারটা নেওয়া তো কোনো ক্ষতি নয়, তাই না? বলেই একটা ছোট্ট হাসি হেসে দিল। লোকটার এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো খুব অসহ্য লাগে। আমার মুখ থাকলেও আমি আর জীবনেও যেচে কথা বলতে যাব না ওই অসহ্য লোকটার সাথে। শ্রী তো একদম রেগেই গেল। রৌদ্র এই অপলকর্মী উত্তরে কাব্য ওপর থেকে তাকিয়ে রৌদ্রের দিকে একবার ভালো করে তাকালো। ওর দৃষ্টির প্রখরতা রৌদ্রকে যেন এফার ওফার করে দিচ্ছে। কাব্য আর কথা না বাড়িয়ে চুপচাপ 4টে কুপন বের করলো। ভাবটা এমন যেন জিহ্বার অগ্রভাগে জমা আছে পাহাড় সমান কথা, কিন্তু ঠোঁটটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রৌদ্র কোনো রকম উত্তেজিত না হয়ে একইভাবে হাসতে হাসতে কাব্যের হাত থেকে কুপনগুলো নিয়ে নিল। রুম থেকে শ্রী আর রৌদ্র বেরিয়ে আসে। ভাগ্যিস তুই ছিলি রৌদ্র। রৌদ্র নিজের বাচ্চামো ভরা মিষ্টি হাসিটা হাসতে হাসতে শ্রীয়ের দিকে তাকায়। থ্যাংক ইউ রৌদ্র। দুজনই হাসতে হাসতে ক্লাসে ঢুকে পড়ে। বাবা, বিশাল ব্যাপার তো ম্যাডামের, ঢং না করে ক্লাসে চ। ক্লাসে ঢুকেই ওরা দেখলো ক্লাসের প্রায় সবাই মেতে এক জায়গা ঘিরে কি যেন আলোচনা করছে। মিষ্টিকে জিজ্ঞেস করতেই ও বলল, আরে কাব্যের অ্যাসিস্ট্যান্ট, সেই গল্পই করছে। এইসব নাকি শুধুই বাহানা, কাব্য আসলে ওর সাথে সময় কাটাতে চায়, হ্যান ত্যান এইসবই সব বলছে। কাব্য নাকি ওকে পছন্দ করে আর চাই কি, ব্যাস মধু দেখে কিনা মৌমাছিরা ভিড় করছে এখানে। স্নেহা রেগে গিয়ে বলল, সব ছেড়ে কাব্যর ওই নেকিটাকে পছন্দ হলো? এসব দেখার আগে আমার জলে ডুবে মরে যাওয়া উচিত ছিল। শ্রী বলল, তো পছন্দ তো হতেই পারে, আর এমন করছিস যেন কাব্য বিশ্বসুন্দরের খেতাব পাওয়া ছেলে একদম। আর তুই কাঁদছিস কেন? তোর জন্য তো রামধনু জিজু আছেই। শ্রী
একদম ব্যঙ্গ করে বলিয়ে উঠল। মিষ্টি বলল, হ্যাঁ হ্যাঁ, বটেই তো বটেই তো, দিয়ে একদম স্নেহাকে সবাই মিলে খেপাতে লাগলো। রাত্রিবেলা দুই বন্ধু বসেছে গল্প করতে, শ্রী আর মিষ্টি। মিষ্টি রে, আমি আর প্রজেক্টে পাস করতে পারবো না মনে হয়। কেন, কি হয়েছে? কাব্য। কাব্য? ও আমাকে কখনোই হেল্প করবে না রে, মরে গেলেও না। আচ্ছা শ্রী, একটা অচেনা ছেলে তোকে বড় একটা বিপদ থেকে বাঁচালো, তাও আমাদের একটা কথায়, আর তুই কিনে অকৃতজ্ঞের মতো এখনো সমানে ওর নামে এসব বলে চলেছিস। বলছি কি শুধুই রে, তার কারণ আছে, শুধু রৌদ্র আছে, এই যা ভরসা আমার। রৌদ্র আর তুই? মিষ্টি, ব্যাস এবার থেমে যা, চুপ করে যা, আর না, আমি ঘুমোচ্ছি, পাই। সকালে যথারীতি নির্দিষ্ট সময় এই শ্রী উপস্থিত হলো বাস স্ট্যান্ডে। বাসে চেপে দুজন রাজ্যের গল্প করতে করতে শেষমেশ পৌঁছালো কাব্যের বাড়ি। পাশের এক দোকানের দোকানদারকে জিজ্ঞেস করে আসতে হয়েছে। বাড়িটা খুব বেশি বড় না হলেও একটা পরিবারের পক্ষে যথেষ্টই বড়। সাদা রঙের বাইরে বাগানের বাহার, আর তাতে রং বেরঙের ফুলের প্রাচুর্য। ওপাশ থেকে একজন বলে, কলেজ থেকে এসেছেন আপনারা? ওরা হ্যাঁ বলতেই সে বলে, আপনারা ঘরে গিয়ে অপেক্ষা করুন, দাদা বলল টাইম লাগবে। ঘরে গিয়ে বসলো ওরা, আর বাকিরা সবাইও চলে এসেছে ততক্ষণে, কিন্তু গদ্যের কোনো দেখা নেই। শ্রী তো ভাবছে কোথায় গেল। ভীষণ সুন্দর বাড়ির ভেতরটা। ওরা সবাই বসেছিল ড্রয়িং রুমে। একজন কাজের মহিলা এসে ওদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। সবার মধ্যেই চাপা উত্তেজনা। কিছুক্ষণ পরে একজন লম্বা ভদ্রলোক নেমে এলেন সিঁড়ির ওপর থেকে। বাবাদের বয়সেই হবে, দেখেই মনে হচ্ছে কম বয়সে অত্যন্ত সুদর্শন সুপুরুষ ছিলেন, এখনও রীতিমতো হ্যান্ডসাম বলা চলে। তার বাড়িতে হঠাৎ এতজনকে একসাথে দেখে ভদ্রলোক একটু হতচকিত হয়ে পড়ল, কারণ সাধারণ তিনি নিজের বাড়িতে আকাশ আর মোটু, ওই দুই হনুমান দেখেই অভ্যস্ত। তাই বলল, তোমরা কারা? ওরা কাব্যের কাছে এসেছে। আকাশ আর মোটু ঘরে ঢুকতে ঢুকতে কাব্যের বাবাকে বলল, সরি গাইস, আমার একটু লেট হয়ে গেল। উপস্থিত বাকিদের দিকে তাকিয়ে বললে আকাশ, ওহো, যার জন্য এত অপেক্ষা সেই এখনও স্নানে। কথাটা বলি তিনি শ্রীয়েদের উদ্দেশ্যে করে বললেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো কেন? বসো বসো সবাই, বসে পড়ো সবাই। আমি কাব্যের বাবা, এটা নিজের বাড়ি মনে করবে। লোকটাকে ভারী পছন্দ হয় শ্রীর, কি সুন্দর করে কথা বলে। এত সুন্দর করে মন খোলা লোকের ওরকম একটা হাঁড়ি মুখো ছেলে কি করে হতে পারে কে জানে। হ্যাঁ, যেমন আমরা মনে করি। ওদের সামনেই একটা চেয়ার টেনে বসে মুগ্ধ চৌধুরী। তা তোমাদের সবার নাম কি? চা খেতে খেতে জিজ্ঞেস করে মুগ্ধ চৌধুরী। সবাই যে যার নাম বলতে পারে। আমি সন্দীপ, আমি পার্থ, আমি শুভ, আমি অঙ্কিতা, আর আমি রুদ্র। তবে শ্রীর ডাকে রৌদ্র বলে। শ্রীর দিকে আঙুল দেখিয়ে বলে, শ্রী? কাব্যের বাবা একটু কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, শ্রী? হ্যাঁ, আমি শ্রী, শ্রীতমা। মিষ্টি হেসে শ্রী বলল, শ্রী মানে? শ্রী, উত্তেজিত হয়ে বলে আকাশ। ওপরের দিকে ইশারা করতে করতে মোটু বললে, শ্রী মানে শ্রীতমা, শ্রী শ্রী। আবার তারপর হঠাৎ কাব্যের বাবা বলে, ও শ্রী শ্রী, আচ্ছা, তা এই সেই কারণ রাতের আকাশে বসে বসে চাঁদ দেখার। তার মানে আজকের সাজসজ্জারও এই একটিই কারণ। মেয়েটিকে কাল্টিভেট তো করতে হচ্ছেই, মনে মনে ভাবল কাব্যের বাবা। ওদের তিনজনের এই আশ্চর্য ব্যবহার দেখে শ্রী শুদ্ধ বাকি সবাই কেমন যেন চমকে গেল। ওদের সবার দৃষ্টি তার ওপরেই আছে। এটা লক্ষ্য করে কাব্যের বাবা সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলল, আজ তোমরা সবাই এখানেই খাবে। প্রথমবার এসেছো, না খেয়ে যেতে নেই। এই সুযোগে আমাকে ও রহস্যের সমাধান করতে হবে, মনে মনে কাব্যের বাবা বলল। ওপর থেকে কাব্যকে নেমে আসতে দেখে কাব্যের বাবা যার পর নয় খুশি হওয়ার ভান করে বলল, মেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি রাজি থাকলে বিয়ের ডেটটা ঠিক করে নিই। কাব্য তো ওর বাবার কথা শুনে একেবারে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে বলল, মানে বিয়ে? হ্যাঁ বিয়ে, পাত্রী তো পছন্দ আমাদের, দেরি করে আর লাভ কি, ছেলের বয়সও তো আর কম হলো না।
মুচকি হেসে বলল কাব্যের বাবা। ছেলে? এবার রীতিমতো হতবাক হয়ে আতঙ্ক মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে কাব্য। ওর বাবা কি বলছে? ওর মাথায় কিছুই ঢুকছে না। বাংলা বলছে না আদৌ অন্য কোনো ভাষা বলছে তা ওর বোধগম্য হচ্ছে না। কাব্য সামনে তাকিয়ে দেখলো মোটু আর আকাশও মুচকি মুচকি হাসছে। ওর বাবা এখনও রহস্যময়ভাবে ওর দিকে তাকিয়ে আছে। সামনে তার সব জুনিয়ররা সবাই বসে আছে। এই দুটো নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু বুঝিয়েছে ওর বাবাকে। বাবা, মানে আমি আমি ও বাবা, পাত্রী তো দেখি তোতলা। না না, এ বিয়ে আর সম্ভব নয়। আমার ছেলেকে আমি তোতলা মেয়ের সাথে বিয়ে দিতে একদমই রাজি নই। না, এ কখনোই সম্ভব নয়। এবং কঠিন গম্ভীর কণ্ঠে কাব্যের বাবা আবার বলল, পাত্রী? কে পাত্রী? কে তোতলা? কেন? তুমি কাব্য। এতক্ষণ সময় তৈরি হতে লাগে, একটা বিয়ের কোণেরও লাগে না তোমার যা সময় লাগলো তৈরি হতে। আর আমার তোমাকে দেখার আশায় সেই কতক্ষণ ধরে বসে আছি, তো আছি বসে। কাব্যের বাবা হাসতে হাসতে বলল, ওহ বাবা, তুমিও না? আমি ভাবলাম। কাব্য তো একদম বোকা বোকা করে হেসে উত্তর দিল। ব্যাপারটা এতক্ষণ ওর মাথায় ঢুকেছে। ওর বাবা ওর সাথে মজা করছিল, আর ও মোটেও বেশি সময় নেয়নি। শুধু টি শার্টগুলো পছন্দ হচ্ছিল না কোনটা পরবে, তাই প্রত্যেকটা পরে পরে দেখতে যতটুকুনি সময় আর কি লেগেছে। সঙ্গে সঙ্গে ওর দিকে প্রশ্ন ছুড়ে দিল কাব্যের বাবা, তা তুই কি ভাবলি? কিছু না, তুমিও না। হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে বাকিদের দেখে আবার গম্ভীর হয়ে নিজেকে কোনো রকমে সংবরণ করে বলল কাব্য, সবাই এসে গেছো দেখছি, শুরু করা যাক তাহলে। কাব্য এদিকে এলে কাব্যের বাবাও আস্তে আস্তে উঠে ভিতরে চলে যায়, আর আকাশ আর মঠুও উঠে ওপরের ঘরে চলে যায়, যেদিক থেকে কাব্য নেমেছিল। শ্রী অনেকক্ষণ ধরে সবাইকে লক্ষ্য করে যাচ্ছিল। কাব্যের বাবা, কাব্য, মটু আর আকাশ, ওদের সবাইকে দেখে মনেই হচ্ছে না এটা কোনো বন্ধুর বাড়ি, মনে হচ্ছে এটা ওদের নিজেদেরই বাড়ি। অবশ্য কাব্যের বাবা মানুষটা নিজেও বড্ড ভালো ও অমায়িক, মিশতে তো সময়ই নেন না। হঠাৎ কাব্যের কথায় তা ওর স্তম্ভিত ফিরে এলো। দেখো, তোমাদের সবাইকে আমি চিনি না, বা বলতে পারো কাউকেই চিনি না, কিন্তু যখন আমার কাছে এসেছো মানে এটুকু নিশ্চিত তোমরা সবাই কৃতি ছাত্রছাত্রী। তাই আমি তোমাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা আশা করছি। আমি চাই এটা সবথেকে বেস্ট প্রজেক্ট হোক। কোনো রকম গাফিলতি আর অমনোযোগিতা আমার পছন্দ না। তাই নিজের কাজটুকু মন দিয়ে করবে। আর একটা জিনিস, যতক্ষণ আমার বাড়িতে কাজ করবে নিজেদের ফোনটা ব্যবহার করা থেকে বিরত থাকবে। নাও, এবার তোমাদের সামনে যে কাগজগুলো আছে ওটা 6টা সেট আছে, প্রত্যেকে একটা করে নিয়ে নাও আর ডিটেলসগুলো পড়ে নাও। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো কাব্য, নিজেও একটা পেজ নিয়ে পড়া শুরু করলো। শ্রী এক মন দিয়ে এতক্ষণ কাব্যকে দেখছিল। ও বুঝেই পায় না একটা ছেলে কিভাবে এতটা স্পষ্ট করে নিজের কথা বলতে পারে। কথাগুলো শুনে মনেই হয় না এটাই সেই বেয়াদব গুন্ডা অসহ্য ছেলেটা। কথা বলার সময় মনে হয় ওর ভিতরটাও ঠিক ততটাই স্পষ্ট যতটা ওর মুখের কথাগুলো। কে দেখে বলবে যে এই ছেলেটা গুন্ডা? গোটা কলেজকে ভয় দেখিয়ে বেড়ায়। শ্রী যতবার চোখ দুটো কাব্যের দিক থেকে সরায় ততবার বেহায়া চোখ দুটো ফিরে ফিরে যায় ছেলেটার দিকে। অসম্ভব সুন্দর দেখতে কাব্যকে, নীল টি শার্ট আর ব্ল্যাক জিন্স, চুলগুলো অবাধ্যভাবে ছড়ানো। বাকিরা খারাপ বলে না, দেখতে সত্যিই খুব ভালো। শ্রী, এই শ্রী, শুনছিস? পাশ থেকে রৌদ্র ডেকে উঠল। হ্যাঁ হ্যাঁ, চমকে ওঠে শ্রী। ছি শ্রী ছি, কী সব ভাবছিলিস তুই? না না, এর দিকে আর তাকানো যাবে না, অসম্ভব। শ্রী তো নিজেই নিজেকে ধিক্কার দিতে লাগলো। কাব্য বলল, নাও শুরু করো, প্রথম টপিকটা বের করো, ইম্পর্টেন্ট পয়েন্টটা হাইলাইট করে রাখবে। এইভাবেই চলতে থাকলো ওদের প্রজেক্টের কার্যকলাপ। সবাই ভালো স্টুডেন্ট, তাই চুপচাপ পড়তে লাগলো। সবাই উৎসাহ নিয়ে একটার পর একটা প্রশ্ন করছে কাব্যকে, আর কাব্যও বিনা বিরক্তিতে প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছে। শুধু একটা প্রশ্ন করছে না শ্রী, ওর যা প্রশ্ন ও রুদ্রকে করছে আর রুদ্র সেগুলো কাব্যকে করছে। প্রথম প্রথম কাব্য ব্যাপারটা গায়ে না মাখলেও এবার বেশ বিরক্ত হতে শুরু করলো। প্রশ্ন থাকলে সরাসরি ওকেই করুক না, মাঝখানে একজনকে বসিয়ে তার মাধ্যমে প্রশ্নগুলো তাকে করার কি মানে? কিন্তু তাও এতজনের সামনে কিছু করতে ইচ্ছে করলো না, তাই চুপচাপ ব্যাপারটা হজম করে নিল। 4 ঘন্টা টানা কাজ করার পর সবাই খুবই ক্লান্ত, আর বাইরে অন্ধকারও হয়ে এসেছে, কিন্তু ওদের কারোর সেদিকে কোনো হুঁশ নেই। সবাই মন দিয়ে একভাবে কাজ করেই যাচ্ছে।
প্রজেক্টের কাজ করতে করতেই শ্রী ভাবল, এতদিন বোঝা গেল এ বেটা গদ্যের লাইব্রেরি যাওয়ার রহস্য। বাপরে, কি পড়তে পারি! যখন থেকে বসেছে এক নাগাড়ে কাজ করেই যাচ্ছে। কাব্য, থাম এবার, ছেলেমেয়েগুলো অনেকক্ষণ হলো কাজ করছে। কাব্যের বাবা তো নিচে নেমে এসে বলল, এবার একটু ছাড় দে ওদেরও রেস্ট নিতে দে, আর তুইও রেস্ট নে। কত পড়বি রে? কলেজে তো পড়া আছি, আর এখানে এসো, এখানেও পড়া। আমি এক্ষুনি বলে দিচ্ছি ওদের খেতে দিয়ে দিতে। কাব্য চৌধুরী, আপনি আর তোমার সবাই চলে আসো। আসো আসো আসো, সবাই চলে আসো। কাব্যের বাবা জোরদার ডাক লাগালো। বাবা, সবার ছাড়ো। আরে তুমি বুঝছো না, হাতে সময় বড্ড কম। কাব্য তো বিরক্ত হয়ে বাবাকে বলল। থামবি তুই কাব্য? সবাই তোর মতন খাওয়া দাওয়া ছেড়ে শুধু পড়ে যাবে নাকি? তোমরা ওঠো তো, সবাই দিয়ে খেয়ে নাও। সাথে আমরাও। ওপর থেকে নেমে আস্তে আস্তে মোটু আর আকাশ বলল, ঠিক আছে, তোমরা 10 মিনিট বিরতি নিয়ে নাও, তারপর খেয়ে নাও। বাকিটা তারপর না হয় কাল হবে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। শ্রী কাব্যের বাবার দিকে তাকিয়ে একটা ধন্যবাদসূচক হাসি হাসল। লোকটা ভাগ্যিস এলো, না হলে এই রাজধানী এক্সপ্রেস তো থামবার নামই নিচ্ছিল না। সবাই উঠে বসলো এবার। কাব্য চলল আকাশ আর মোটুর কাছে। বাকিরা কেউ বাইরে ঘুরছে, কেউ এখনো আচমোড়া করে ভাঙছে, আর অঙ্কিতা ফোন বের করে মেসেজ করছে। শ্রী আর রৌদ্র গেছে বাড়ির বাইরে। বাড়ির বাইরেটা বেশ পছন্দ হয়েছে শ্রীর। চারিদিকে রং বেরঙের ফুলের গাছ ওর ভীষণ পছন্দের একটা জিনিস। অন্ধকার হলেও বাগানে সুন্দর লাইটিং করা আছে, আর কৃত্রিম আলোতে ফুলের সৌন্দর্য বেড়েছে, বই কমেনি। আর বাগানের একপাশে রয়েছে একটা দোলনা। ও আর রৌদ্র গিয়ে ওখানেই বসলো। ঠান্ডা হাওয়ার ঝাপটা ওর নাকে আসা ফুলের সুবাসে সারা দিনের ক্লান্তি যেন নিমেষের মধ্যে মুছে গেল শরীর থেকে। শরীর থেকে পুরো মুছে গেল। কাব্য কিন্তু পড়াশোনায় সত্যিই ভীষণ ভালো। বল শ্রী, টপিকগুলো কিভাবে ব্যাখ্যা করলো দেখলি? উফ, অসাধারণ। শ্রী বলল, তা ঠিক, তাই বোধহয় প্রিন্সিপালের প্রিয় ছাত্র। টপার বলে কথা। আমারও বেশ ভালোই লেগেছে কাব্যকে। সত্যি মোটামুটি খারাপ না ছেলেটা, তাই না শ্রী? শ্রী বলল, তোর ওকে ভালো লেগেছে? হ্যাঁ, বেশ ভালো। আমার ওর বাবাকে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো মানুষ। কিন্তু ওর মাকে কোথাও দেখলাম না। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল হয়তো কোথাও গেছেন। আমিও তাই ভাবছিলাম শ্রী। বাবা, এসবের কি দরকার ছিল? কোন সবের? এই খাওয়া দাওয়া এসবের কি দরকার ছিল বাবা? কাব্য দিকে ওর বাবাকে আস্তে আস্তে প্রশ্ন করছে। ওসব তুই বুঝবি না। প্রথমবার ঘরে লোকেরা এলে না খাইয়ে পাঠাতে নেই। এখন প্রত্যেককে ডেকে আন, যা, খাবার দেয়া হয়ে গেছে। কাব্যের বাবা কাব্যকে অর্ডার করলো। সবাই একে একে চলে আসার পর কাব্যের বাবা বলল, শ্রী কই? ওকে তো দেখছি কোথাও দেখছি না। কাব্য চারিদিকে একবার খুঁজে বলল, ওই ছেলেটাও তো নেই। তোমরা বসো, আমি দেখছি। বাইরে বেরিয়ে দেখে বাগানের মাঝখানে দুজন চুপচাপ দোলনায় বসে দোল খাচ্ছে। কাব্য গলার স্বর অসম্ভব কাঠিন্যতা করে পেছন থেকে বলল, ভেতরে খাবার দেয়া হয়েছে, তোমরা গেলে বাকিরাও খেতে পারবে। শ্রী বিরক্ত হয়ে বলল, লোকটা জীবনেও সোজা মুখে কথা বলতে জানে না। আমার তো অন্য কিছু মনে হয়। রৌদ্র বলল, কি কি মনে হয় তোর? আগে ব্যাপারটা নিয়ে নিশ্চিত হয়ে আমি তারপর তোকে বলবো শ্রী। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বাড়ি ফিরে গেল। কাব্যের বাবা অবশ্য অঙ্কিতা এবং শ্রী দুজনকেই বলেছিল ছেড়ে আসার কথা, কিন্তু অঙ্কিতা বলেছিল ওর বাবা আসবে, আর শ্রী জানিয়েছিল ও রৌদ্রের সাথে যাবে। ঠিক আছে, সাবধানে যাবে সবাই, কাব্যের বাবা বলল। শ্রী, হ্যাঁ আকাশদা? মিষ্টিকে হাই বলে দিও আমার তরফ থেকে। নিশ্চয়ই। বাই আকাশদা, বাই সৌদা, আসছি। ও পরেরটা। শ্রী বলল, ও পরোটাটা খেয়েছিলে সৌদা? না, কাঁদো কাঁদো গলায় মোটু বলল। কেন কেন খাওনি সৌদা? আমি তো তোমাকে পরোটাটা দিয়েছিলাম খেতে। মোটু বলল, কাব্য কেড়ে খেয়ে নিয়েছে অর্ধেকটা, আর যে কটা বাকি ছিল সেটা আকাশ। আমি তো বক্সটার ভিতরটা চোখের দেখা দেখতেও পেলাম না। মোটু কোনো কথা না ভেবেই হঠাৎ করে শ্রীকে কথাটা বলে দিল। কথাটা বলা শেষ হওয়া মাত্রই তিনজোড়া চোখ চলে গেল কাব্যের দিকে। আকাশ, কাব্যের বাবা আর শ্রী তিনজনই কাব্যের দিকে তাকিয়ে আছে।
ছটা কৌতূহলী দৃষ্টি দেখে একটু কেসে গলার কাজটা ঠিক করে টি শার্টটা নিয়ে বোতামটা একবার হাত বুলিয়ে ভাঙা শুকনো গলায় বলল, কাল সময় মতো সবাই চলে আসবে, হাতে সময় বড্ড কম। প্রশ্নসূচক দৃষ্টিতেই রওনা হলো শ্রী রৌদ্রের সাথে, যার মুখে হতভাগে লেশ চিহ্ন মাত্র নেই, বরঞ্চ কেমন যেন দুষ্টু দুষ্টু অথচ মিষ্টি একটা হাসি রৌদ্রের ঠোঁটে খেলছে। তাদের যেতেই হাঁপ ছেড়ে বাঁচে কাব্য। উফ, মুখ ফিরিয়ে দেখে যে এখনও ওর বাবা তাকিয়ে আছে সেই একই প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে ওর দিকে। কি হলো বাবা, এরমভাবে আমাদের তাকিয়ে আছো কেন? মালতী, কাল থেকে টিফিনে পরোটা হবে আমাদের ঘরে। বেচারা আমার ছেলেকে কেড়ে কেড়ে খেতে হচ্ছে আজকাল পরোটা, তাও আর বেচারা একটা মেয়ের কাছ থেকে। হাসতে হাসতে কাব্যের বাবা বলল, অতগুলো খেলে ওই মোটু শেষ হয়ে যেত বাবা, আমি মোটুর ভালোর জন্যই কটা খেয়েছি, ওর অবস্থাটা দেখো একবার। কথাটা বলি ও একবারও পেছন দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে ওপরে চলে গেল। যেতে যেতে কাব্য ভাবে, সবার প্রথম দিন তাতে এই অবস্থা, কখন আবার ওর বাবা সবার সামনে উল্টোপাল্টা বেফাস কিছু বলে দেয় কে জানে। ওর বাবাকে দূরে রাখতে হবে। যে কদিন ওরা আসবে, পরের দিন থেকে বাবা এখন অফিস যাবে, সেই সময়ই ওদের প্রজেক্টের জন্য ডাকতে হবে যখন বাবা অফিস চলে যাবে। না হলে ঘরে বাবা, আকাশ আর মোটু এই তিনজন একসাথে থাকলে আমার মান সম্মান ধুলোয় মিশে গিয়ে একদম গড়াগড়ি খাবে আর কি। কোনোভাবেই বাবার সামনে এদেরকে আনলে হবে না। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে। পরবর্তীতে কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং মোড় নিতে চলেছে। এরমভাবেই হাসি মজা দুষ্টু মিষ্টির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে গল্পটা কাটবে এবং আগামীতে অনেক স্যাডও আছে, অনেক দুঃখের সিনও আছে, অনেক ট্র্যাজিক পয়েন্টও আছে। শুনতে থাকুন, অবশ্যই গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না, আর মতামত করে জানাবেন কেমন লাগছে। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।